সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা সহ নানা আয়োজনে বাংলা বর্ষবিদায়, আনন্দ শোভাযাত্রা সহ বর্ণাঢ্য উৎসব পয়লা বৈশাখে। চারুকলার মোটিফে আগুন দেয়া যুবক ঢাবির আরবি বিভাগের ছাত্র, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত, জানালেন প্রক্টর। প্রশ্নপত্রে ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তির এমসিকিউ পরীক্ষা আবার হবে, ঘোষণার পর রিট প্রত্যাহার। মডেল মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি মন্তব্য আইন উপদেষ্টার, কেন বেআইনি নয় জানতে হাইকোর্টের রুল জারি। শিল্প খাতে নতুন সংযোগে গ্যাসের দাম বাড়ল 33%, প্রতি ঘনমিটারে 10 টাকা বাড়তি, বৈষম্যের আশঙ্কা উদ্যোক্তাদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত জানাচ্ছি বিরোধীর সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা। শিরোনামের পর চলে যাচ্ছে পুরো খবরে। ফ্যাসিবাদের বিদায়ের পর নতুন দেশ গড়ার প্রত্যাশাই হবে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা। চারুকলার সামনে থেকে শুরু হবে কাল সকাল 9টায়। সব প্রস্তুতি প্রায় শেষ। মূল মোটিভ স্বৈরাচারের প্রতিকৃতি পুড়িয়ে দেয় নতুন করে করা হচ্ছে সেটিও। এছাড়া এবার শোভাযাত্রায় থাকছে ফ্যাসিবাদের আরও অন্তত 80টি মুখাকৃতি। এদিকে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন শিক্ষার্থীরা। জল পরি জলে নাইসা গান শুনাই রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো। রাত পোহালেই নতুন বছরের সূর্যোদয়, পুরনোকে বিদায় দিয়ে নতুন শুরুর প্রত্যাশায় হবে আনন্দ শোভাযাত্রা। প্রত্যাশা, সমস্ত জড়তা, যত জড়া আছে, গ্লানি আছে, সবকিছু ধুয়ে মুছে যাক। ফেস্টিভাল পরবর্তী প্রথম বাংলা নববর্ষ এবং এটা একই সাথে আমাদের আনন্দের। পুরাতন বছরে যেসব খারাপ ছিল সেগুলো পুরাতন বছরেই থাকুক। অনেক সুন্দর লাগতেছে, দেখলাম অ্যাকচুয়ালি কালার অনেক ভাইব্রেন্ট কালার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে শেষ মুহূর্তের তুমুল ব্যস্ততা। অনেকগুলো কাজ বাকি আছে, হয়তো আজকে সারা রাত চলতে থাকবে, তো ব্যস্তময় সময় যাচ্ছে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য। এরই অংশ হিসেবে তৈরি করা হয় স্বৈরাচারের মুখাকৃতি। তবে সেই প্রতিকৃতি পুড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। তবে দমে যাননি চারুকলা শিক্ষার্থী ও শিল্পীরা। দিনরাত খেটে আবারও গড়ছেন সেই মুখাবয়ব। প্রতীকী ভাস্কর্য যেটা, এটা আমরা আগামীকাল সকাল পর্যন্ত এটা ইনশাল্লাহ আশা করতেছি এটা কমপ্লিট হয়ে যাবে। আমরা দেশকে ভালোবাসবো, মানবতাকে ভালোবাসবো এবং আর কোনো ধরনের জন্য ফ্যাসিস্ট বা স্বৈরাচার সরকার এভাবে কোনো ধরনের সুযোগ না নিতে পারে। শোভাযাত্রার অন্যান্য মোটিফের মধ্যে আরও ঠাঁই পেয়েছে ফ্যাসিবাদের 80টি মুখাকৃতি ও 36 জুলাই। এছাড়া রয়েছে শান্তির পায়রা, কাঠের বাঘ, 200 বাঘের মাথা। অংশ নিচ্ছেন 28টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরাও। আমাদের আকাঙ্ক্ষা কিন্তু এক, যে বাংলাদেশে আগামী দিনে আর কোনো ফ্যাসিবাদী এই চেহারা, ফ্যাসিবাদী যে রূপ, এই বৈষম্য যেন না আসে। চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে আবারও চারুকলায় গিয়ে শেষ হবে শোভাযাত্রা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পয়লা বৈশাখে আনন্দ শোভাযাত্রা, গ্রামীণ মেলা সহ নানা আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। বাংলা নতুন বছর বরণে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। বিভিন্ন জেলায় সরকারি উদ্যোগেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। নববর্ষের আয়োজন নির্বিঘ্ন করতে মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত সারা দেশ। চট্টগ্রাম নগরীর সিআরবি মুক্ত মঞ্চ ও শিল্পকলা একাডেমিতে ভোর থেকেই নানা অনুষ্ঠান। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে আনন্দ শোভাযাত্রা শুরু সকালে। নববর্ষের আয়োজন ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আমাদের সোয়াট টিম থাকবে, র্যাবের টহল থাকবে, র্যাবের ডিপ্লয়মেন্ট ওখানে থাকবে এবং আমাদের পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ ডিউটিতে থাকবে।
খুলনায় জাঁকজমকপূর্ণভাবে বর্ষবরণে প্রস্তুত জেলা প্রশাসন। সকাল ৮টায় আনন্দ শোভাযাত্রা। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উদীচী সহ বিভিন্ন সংগঠনেরও রয়েছে নানা কর্মসূচি। শোভাযাত্রা যেটা হবে তার জন্য আমাদের অনেক প্রস্তুতি চলছে। বিভিন্ন সাজসজ্জা, বাঙালিয়ানা সাজসজ্জায় যে সজ্জিত হয়ে আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করব। শোভাযাত্রা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বর্ণাঢ্য আয়োজনে থাকছে রাজশাহী কলেজেও। এছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে বাড়তি প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 10টা পয়েন্টকে আমরা নিয়ে আমরা কাজ করতেছি। এই 10টা পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সেখানে আমরা আপাতত চিন্তা করতেছি। আর বাকি যে হোল যে আমাদের পুরো শহরের জন্য, সেটার জন্য আমরা সিটি কর্পোরেশনের সহায়তার জন্য আমরা অনুরোধ করছি। সিলেটেও থাকছে জমজমাট উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৮টায় বৈশাখী শোভাযাত্রা। নগরীর সংস্কৃত কলেজ, ব্লুবার্ড স্কুল, সারদা হলে নির্মাণ করা হয়েছে বর্ণিল তোরণ, প্যান্ডেল ও মঞ্চ। দিনব্যাপী নাচ, গান ও আবৃত্তিতে অংশ নিচ্ছেন নবীন প্রবীণ শিল্পীরা। রবীন্দ্রনাথ, নজরুল, রজনীকান্ত, সেই রকম বাংলার যারা ছিলেন তাদেরকে নিয়েই আমাদের ফোকাসটাই থাকবে। ভালো লাগে যে পুরাতনকে বিদায় দিব, আমরা নতুনকে আগমন করব এবং আমরা চাই যে নতুন বছরটা যেন সত্যি অনেক সুন্দরভাবে আসে। বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে হচ্ছে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া পৌর এডওয়ার্ড পার্ক ও খোকন পার্কে মেলার আয়োজন করছে বিভিন্ন সংগঠন। সাদিকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়ায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিব। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। রাকিব বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। গত শনিবার ভোর ৪টার দিকে চারুকলা ইনস্টিটিউটে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা মোটিফ দুটি আগুনে পড়ে যায়। এর মধ্যে শান্তির পায়রা মোটিফটি আংশিক পুড়লেও পুরোপুরি ধ্বংস হয় ফ্যাসিবাদের মুখাকৃতি। এই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ গণমাধ্যমে প্রকাশ হয়। ওই ফুটেজ বিশ্লেষণ করে রাকিবকে শনাক্ত করা হয়েছে। ওনারা নিশ্চিত করেছেন। আমরা চেষ্টা করছি কিভাবে আরো সুনির্দিষ্টভাবে এটা চিহ্নিত করা যায়। ছাত্রলীগের কর্মী হিসেবে তার অ্যাক্টিভিটি ছিল এবং সে বিভিন্নভাবে হুমকি ধামকি দিত। সে আশা করি খুব দ্রুতই তাকে আমরা গ্রেপ্তার করতে পারব। পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোশ পরা ভুবুজেলা বাঁশি বাজানো এবং বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলা নববর্ষ উদযাপনের সব প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এটি শাহবাগ মোড় ঘুরে টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবারও চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় থাকছে 7টি করে বড়, মাঝারি এবং ছোট মোটিফ। অংশগ্রহণকারীরা শুধু নীলক্ষেত এবং পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন। এবারের শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেবেন। ক্যাম্পাসের সব আয়োজন শেষ করতে হবে বিকেল 5টার মধ্যে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা এবং আর্চওয়ে স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের একটি শৃঙ্খলা বাহিনীর কোনো যাত্রা হচ্ছে, সেই ক্ষেত্রে তারা বলেছেন যে আপনারা যে 5টি মোটিভ এখানে রাখা হয়েছে, সেই মোটিভ। চড়ক পূজা, গ্রামীণ মেলা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপিত হয়েছে চৈত্র সংক্রান্তির উদযাপন। রাজধানীতেও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে বিদায় দিচ্ছে বাংলা বছর 1431 সনকে। কথিত আছে, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করে পহেলা বৈশাখ উদযাপনের এত আয়োজন, তাই চৈত্র সংক্রান্তি হচ্ছে বাঙালির আরেক বড় উৎসব। পুরনো বর্ষ বিদায় উদযাপনে ঘুড়ি উৎসবে মেতে ওঠা বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় এভাবেই দিনটি উদযাপন করে মানুষ। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এখন ঘুড়ি উড়ানোর জন্য খোলা মাঠ কমে গেছে। একথা আবারও মনে করিয়ে দিতে কামরাঙ্গীর চরে ঘুড়ি শোভাযাত্রার আয়োজন করে ঢাকাবাসী সংগঠন। পুরনো ঢাকার মানুষ ঘুড়ি উড়ায়, বিশেষ কারণে আমরা ঘুড়িগুলা যার যার এলাকায় আমরা ছাদে উড়াবো, মাঠটা আমরা পাইনি। তো যাই হোক,
মাঠের পর্যাপ্ত পরিমাণের অভাব। আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অনুরোধ করব যে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ দেওয়া হোক। চৈত্র সংক্রান্তিতে দিনাজপুরের ফুলবাড়িতে অনুষ্ঠিত হয় চড়ক পূজা। ধর্মীয় এই আচারের পাশাপাশি মেলারও আয়োজন করা হয়। খুব আনন্দ উপভোগ করি আমরা এই মেলা নিয়ে, বহুদিন ধরে চলে আসতেছে এই মেলা। দিনটি উদযাপনে নেত্রকোনার কেন্দুয়ায় রোববার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গান বাজনার মধ্য দিয়ে আয়োজন হয় খনার মেলা। দিনভর চলে ফোক ও বাউল গান, কবিতা আবৃত্তি আর কিচ্ছাপালা। যে বচন আমাদেরকে একটি শুদ্ধ কৃষির জন্য এবং যে জীবন আমাদেরকে একটি স্বাস্থ্যকর জীবনের জন্য আসলে জাগিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। কৃষককুল আছে, তারা যে কৃষি চর্চা করেন এটা এখন পর্যন্ত খনার জ্ঞানের উপর নির্ভরশীল। চৈত্রের শেষ দিনে বগুড়া নন্দীগ্রামে বসে গ্রামীণ মেলা। একে কেন্দ্র করে আশপাশের অন্য জেলার বাসিন্দারাও ভিড় করেন নন্দীগ্রামে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিগত 16 বছর ধরে দেশে বাংলা নববর্ষ উদযাপনে বিভিন্ন অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছিল। উৎসব আয়োজনে দলীয় প্রভাবের পাশাপাশি বিদেশি রাষ্ট্রের প্রভাবও থাকত বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় সদরের নায়েকপাড়া এলাকায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ সাগর ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ এবং কবর জিয়ারত শেষে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, গত 16 বছর ধরে বিদেশি রাষ্ট্রের এজেন্সি বিভিন্ন ধারণা তৈরি করে নববর্ষের উৎসব আয়োজনের উপর চাপিয়ে দিত। বাংলা নববর্ষে শুধু দলীয় প্রভাব নয়, বরং বিদেশি রাষ্ট্রেরও প্রভাব আমরা দেখেছি। তাদের মতো করে দলের যেমন ছিল বিদেশি রাষ্ট্রের এজেন্সির ওই রকম করে কনসেপ্ট তৈরি করে এই নববর্ষগুলোর বিভিন্ন ধরনের সেগমেন্ট তৈরি করা হতো, বিভিন্ন ধরনের অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো। দেশের নানা মত, ধর্ম, রাজনীতির সবাই এক পরিবারের সদস্য। সবাইকে নিজেদের রীতি অনুযায়ী বৈশাখ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সেনাপ্রধান জানান, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা যা করা দরকার সেনাবাহিনী সবই করবে। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এ আয়োজন। সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন অনুষ্ঠানে যোগ দেন ধর্ম উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, সেনা প্রধান সহ বিশিষ্টজনেরা। অন্যের অধিকার কেড়ে নিয়ে আরেকজন সুখী হতে পারে না। এই সম্প্রীতি আমাদের বজায় রাখতে হবে। সেনা প্রধান জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেনাবাহিনী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। বক্তব্যের শুরুতেই নিজের আঞ্চলিক ভাষায় বিভিন্ন স্মৃতি তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তো খুব খুশি হলাম অনারাল্লাহ দেখো ভবিষ্যতে যেন এনকান সুন্দর জিনিস হয়, ওনারা যে কোনো সময় পোয়াশা লইয়া আইতে পারিবেন, দেখতে পারিবেন, বন্ধু বান্ধবরা লইয়া আইতে পারিবেন, এই লেখান জায়গা পান। প্রধান উপদেষ্টা বলেন, সবার সম্মিলিত উদ্যোগে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হবে। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বিশ্বে শান্তি বিরাজ করুক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষ উদযাপনের মঞ্চ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এতে অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে প্রশাসন। এ নিয়ে চট্টগ্রাম থেকে আরও জানাবেন সহকর্মী আহসান রিটন। আহসান রিটন, পহেলা বৈশাখের একেবারে আগের দিন এই ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে এবং কিভাবে আসলে এই ঘটনা ঘটলো? সেখানে নিরাপত্তা ব্যবস্থা কি পর্যাপ্ত ছিল না?
দেখুন, কারা এই ঘটনাটি ঘটিয়েছে এখনো পর্যন্ত সেটি আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রামের যে কোতোয়ালি থানা রয়েছে সেই কোতোয়ালি থানার ওসির সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে ইতিমধ্যে 6 জনকে তারা আটক করেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রামের যে ডিসি হিল, এখানে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ গত 46 বছর ধরে এই ডিসি হিলের এই যে নজরুল মঞ্চ, এখানে তারা পয়লা বৈশাখ এবং বর্ষ বিদায় দুটি প্রোগ্রাম করে আসছিল, দীর্ঘ 46 বছর ধরে করে এসছে। এই বছর আসলে এই প্রোগ্রামটি এখানে প্রোগ্রাম নিয়ে হওয়া নিয়ে ডিসির সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছিল এবং শেষ পর্যন্ত অনেক দেন দরবার করার পরও অতঃপর একদিনের জন্য এখানে অনুষ্ঠান করার অনুমতি পেয়েছিল এই যে এখানে যারা আয়োজক রয়েছেন তারা। সেই অনুযায়ী তারা আসলে আজকে গোটা দিন ব্যাপী এই মঞ্চ সজ্জার কাজ থেকে শুরু করে সবকিছু তারা করছিলেন। আর সন্ধ্যা 7:30টার দিকে এখানে যারা লাইটিং এর দায়িত্বে ছিলেন সেরকম একজনের সাথে কথা হয়েছে। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে সন্ধ্যা 7:30টার দিকে হঠাৎ করে ডান পাশ থেকে মিছিল করে কয়েকজন যুবক আসেন এবং এখানে যারা কাজকর্মরত অবস্থা ছিলেন তাদেরকে কিল থাপ্পড় দিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দেয় এবং তারপরে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে এখানে যে সমস্ত ব্যানার ছিল, চেয়ার টেবিল ছিল, সেগুলোকে ভাঙচুর করা হয়, যার একটি নমুনা আপনি হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আমরা এটি নিয়ে যারা আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে সেটি হচ্ছে এই বছর এখানে পয়লা বৈশাখের অনুষ্ঠান করা নিয়ে শুরু থেকে আসলে এক ধরনের বাধা তারা পেয়ে আসছিলেন। এটি নিয়ে জেলা প্রশাসকের সাথে তাদের একাধিকবার বৈঠক হয়েছে এবং এক পর্যায়ে তারা ধরে নিয়েছিলেন যে এখানে আসলে অনুষ্ঠানটি করা যাবে না। শেষ পর্যন্ত অনেক একাধিকবার বৈঠক শেষে গতকালকে তারা নিশ্চিত হয়েছেন যে এখানে অনুষ্ঠানটি হবে। তারপর থেকে তারা আসলে গতকালকে থেকে আজকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এখানে মঞ্চ তারা সাজিয়েছেন এবং অন্যান্য যে সমস্ত সাজসজ্জার কাজগুলো ছিল সেটি তারা নিশ্চিত করেছেন এবং হয়তো কিছুক্ষণ পর তারা এই মঞ্চ থেকে তাদের কিছু স্বেচ্ছাসেবী রেখে তাদের ঘরে চলে যাওয়ার কথা এবং আগামীকালকে সকাল 6:30 থেকে এখানে নববর্ষ উদযাপনের যে বিষয় সেটি হওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যার সময় যে অনাকাঙ্ক্ষিত ঘটে গেল এটির মধ্য দিয়ে প্রশাসন এবং যারা আয়োজক তারা উভয় পক্ষই বলছে যেখানে আসলে অনুষ্ঠান করার মতো কোনো পরিস্থিতি আর নেই এবং সেই কারণে আগামীকালকে এই যে 47তম যে আসর এখানে হওয়ার কথা ছিল সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের, সেটি আর হচ্ছে না বলে আমরা ধরে নিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা যারা আয়োজক মহল রয়েছে তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে কথা বলবেন জানিয়েছেন এবং সেখান থেকে আমরা হয়তো চূড়ান্তভাবে একটি সিদ্ধান্ত পেতে পারি যে আদৌ আগামীকালকে এখানে অনুষ্ঠান হচ্ছে কিনা। এটি ছাড়াও চট্টগ্রামের যে সিআরবি রয়েছে সেখানেও আসলে আমরা দেখেছিলাম যে মানুষ অন্যান্য সময় বর্ষ বিদায়ের সময় যেরকম মানুষ থাকে আজকে মানুষ অনেকটাই কম ছিল এবং যে আশঙ্কা থেকে লোকজন সেই অনুষ্ঠানে জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে এই এত বছরের ঐতিহ্য পণ্ড হলো, কারা করেছে এবং কেন তারা এরকম ঘটনা ঘটালো, কর্তৃপক্ষ কি বলছে, কি ব্যবস্থা নেবে তারা? না, আমরা আসলে কর্তৃপক্ষ যারা আছে তাদের সঙ্গে ফোনে আমাদের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলছেন সেটি হচ্ছে তারা বলছেন যে যারা এসছেন তাদেরকে আসলে চিনতে পারেননি, তবে কারা এর সঙ্গে জড়িত সেই জন্য 6 জনকে ইতিমধ্যে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হয়তো জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে এই ঘটনার পেছনে কারা ছিল সেটি হয়তো বেরিয়ে আসবে। আয়োজক মহল তারা যেটি বলছে সেটি হচ্ছে যদি প্রশাসনের তারা কোনো রকমের সহযোগিতা না পান তাহলে আগামীকালকে যে অনুষ্ঠান সেটি হয়তো তারা শেষ পর্যন্ত বন্ধ করতে বাধ্য হবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বিষয়ে তথ্য দেওয়ার জন্য। চারুকলা চলছে আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি, এই নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, এবারে আসলে নতুন ধরনের আনন্দ শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রায় পরিণত হয়েছে, ভিন্ন আঙ্গিকের। কি কি থাকছে এবং কি কি পরিবর্তন থাকছে, প্রস্তুতি আসলে কেমন? জি, আনন্দ শোভাযাত্রা ঘিরে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ব্যাপক আয়োজন নেওয়া হয়েছে এবং আজকে মূলত হচ্ছে চারুকলা ইনস্টিটিউটে গান থেকে শুরু করে বিভিন্ন বৈশাখ কেন্দ্রিক যেসব আয়োজন থাকে সেসব আয়োজন কিন্তু আজকে এখানে পরিলক্ষিত হচ্ছে। আমি আছি এখন ঠিক চারুকলা ইনস্টিটিউটের মাঠে। এখানে কিন্তু হাজারো দর্শক, শত শত দর্শক এসেছেন এবং এখানে কনসার্ট চলছে। কিছুক্ষণ আগেও পরিবেশনা ছিল বাঙালিয়ানা, বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে দর্শকরা তাদের আজকের আয়োজন উপভোগ করছেন এবং দর্শকরা যারা আসছেন এবারের বর্ষবরণের ভিন্নতা দিতে এবং বর্ষবরণ ঘিরে যাতে করে আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে এবারের বর্ষবরণ উদযাপন করতে পারে সেই জন্য অনেকে পরিবারের ছোট সদস্য এবং পরিবারের বড় সদস্যদেরকে নিয়ে এসেছেন এবং এই জায়গায় তারা কিন্তু কনসার্ট উপভোগ করছেন। আরেকদিকে বর্ষবরণ ঘিরে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, পায়রা থেকে শুরু করে হাতি, পায়রা, পালকি এবং বাঘসহ বিভিন্ন ফ্যাসিবাদের মুখে
মুখাকৃতি সহ বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু অনেকে এখানে আসছেন, ছবি তুলছেন, উপভোগ করছেন। এই মুহূর্তে ঠিক বটতলা কেন্দ্রিক যেই কনসার্ট হচ্ছে, সেই কনসার্টের মধ্যে কিন্তু আসলে বিভিন্ন চারুকলার শিক্ষার্থীরা যারা আছেন, সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থীদেরও একটা ব্যাপক উপস্থিতি আছে। সেই সাথে এই আয়োজনকে প্রাণবন্ত করে তুলতে সাউন্ড সিস্টেমে কিন্তু আধুনিকায়ন আনা হয়েছে। এবং যেহেতু জুলাই বিপ্লবের পরে এমন আয়োজন সবাই উপভোগ করার জন্য সবাই দল বেঁধে এসেছেন, বন্ধুবান্ধব মিলে এসেছেন। কিছুক্ষণ আগেও পরিবেশনা ছিল আরেক দলের গান থেকে শুরু করে কবিতা সহ বিভিন্ন আয়োজন থাকছে। ছোটদেরকেও আমরা দেখেছি আজকের এই আয়োজনে আসতে, তারা কিন্তু উপভোগ করছেন। পরিবারের তাদের বাবা মায়ের সাথে এখানে এসেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু যেটি বলছেন, এবারের বর্ষবরণ আয়োজনে কোনো প্রকার যেন ঝামেলা না হয়, কোনো প্রকার যেন নির্বিঘ্নে এবারের আয়োজন উপভোগ করতে পারেন, সেই জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেমন সহায়তা চাইছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বলেছেন এবারের বর্ষবরণ নির্বিঘ্নে উদযাপন করতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে, কালকে যেন নির্বিঘ্ন করা যায় সেই জন্য সবাইকে স্বাগত জানিয়েছে এবং সবাইকে সতর্ক থাকার প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল চারুকলা ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ। নিশ্চয়ই সার্বিক প্রস্তুতি আমরা শুনলাম আপনার কাছ থেকে। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। প্রশ্নপত্রে ভুলের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের এমসিকিউ অংশের ভর্তি পরীক্ষা নতুন করে নেওয়া হবে বলে হাইকোর্টকে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে দায়ের করা রিটটি প্রত্যাহার করে নিয়েছেন রিটকারী ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। 1 মাসের মধ্যে সব সেন্টারে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে জানান বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। তিনি জানান, লিখিত অংশের পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ না থাকায় কেবল বাণিজ্য শাখার 27,000 পরীক্ষার্থীর নতুন করে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে, তবে লিখিত অংশের খাতা আবার নতুন করে যাচাই করা হবে। রিটকারীরা জানান, 60টি এমসিকিউ প্রশ্নের মধ্যে 19টিতেই নানা ধরনের ভুল ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষজনক কোনো ব্যবস্থা না নেয় আদালতে রিট করেন তারা। মাসখানেক আগে এই পরীক্ষার ফল প্রকাশে 2 মাসের স্থগিত আদেশ দেন হাইকোর্ট। এর মধ্যে এই নতুন পরীক্ষার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবারই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ সবারই তৈরি হয়, তো সেক্ষেত্রে এই ধরনের ভুল তৈরি হবে, এটা অনেকেই মানতে পারে না এবং আলটিমেটলি পরীক্ষাটা আবার হচ্ছে। অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা করব 60 মার্কসের, তাদের যে রিটেন খাতা আছে এগুলো আমরা দেখার ব্যবস্থা করব এবং আগের তুলনায় যেগুলো রিটেন খাতা দেখা হয় আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে বলেছি সবগুলো রিটেন খাতায় যেন তারা চেক করে, এই মর্মেও তারা সিদ্ধান্ত নিয়েছে যেন কোনো ছাত্র কোনোভাবেই ক্ষতিগ্রস্তের শিকার না হয়। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন। পলাতক থাকায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গত 10 এপ্রিল রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 2022 সালে শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্য 10 কাঠা করে প্লট পান। দুদকের অনুসন্ধানকারীরা জানান, বরাদ্দ পেতে প্রধানমন্ত্রীর বিশেষ ক্ষমতা প্রয়োগ করা হয়। পরে রাজুক থেকে 60 কাঠা প্লট নেওয়ার অভিযোগের অনুসন্ধান করে দুদক। শেখ হাসিনার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নিজের এবং বোনের পরিবারের 6 সদস্যকে রাজুকের প্লট দেওয়ার তথ্য দেয় সংস্থাটি। এই ঘটনায় আলাদা আলাদা মামলা করেছে দুদক। মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি বলে জানান আইন উপদেষ্টা। বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $2 বিলিয়ন চুরির পরিকল্পনা করা হয়েছিল। মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বুধবার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে 1 মাসের আটকাদেশ দেয় আদালত। এ ঘটনায় আলোচনা সমালোচনা হয় নানা মহলে। এরপরই আসে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। এছাড়া মেঘনার আটকাদেশ কেন অবৈধ নয় রুল জারি করে হাইকোর্ট। যেভাবে আটক করা হয়েছে, পুরো আটক প্রক্রিয়া, তার ঘর থেকে ওয়ারেন্ট ছাড়া নিয়ে নেওয়া, তাকে কোনো কারণ না দেখানো যে কেন তাকে নেওয়া হচ্ছে, তাকে ডিবি অফিসে আটক রাখা 24 ঘন্টার বেশি, কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না। এ পরিস্থিতিতে
আইন উপদেষ্টা জানান, মেঘনা আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তবে তাকে আটকের প্রক্রিয়া ঠিক হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে আইন উপদেষ্টার সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর্যালোচনা কমিটির বৈঠক হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বাঁচানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি, আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিওর পর্যায়ে চলে গিয়েছিল, তখন এবং তদন্তের আগেও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়। উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগ আমলের ৭,১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিল্প খাতে গ্যাসের দাম গড়ে ৩৩% বাড়ানো হয়েছে। নতুন সংযোগে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 10 টাকা বেড়ে দাঁড়িয়েছে 40 টাকা। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিইআরসি চেয়ারম্যান। জানানো হয়, ক্যাপটিভ বিদ্যুতে নতুন সংযোগে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে 10 টাকা 25 পয়সা বেড়ে 42 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিদ্যমান গ্রাহকদের ক্ষেত্রে অনুমোদিত লোড পর্যন্ত দর অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে শিল্প গ্রাহকরা প্রতি ঘনমিটার গ্যাসের জন্য 30 টাকা করে পরিশোধ করছেন। পাশাপাশি ক্যাপটিভ সংযোগে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে প্রতি ঘনমিটারে গুনতে হয় 71 টাকা 75 পয়সা। কিন্তু শিল্পে বাড়তি গ্যাসের যে চাহিদা রয়েছে তা মেটাতে আমদানিকৃত এলএনজিতে খরচ পড়ছে 75 টাকার বেশি। ভর্তুকির এই চাপ কমাতে গত 26 ফেব্রুয়ারি শিল্প গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানির আয়োজন করে বিইআরসি। এই সময় দাম না বাড়ালে বছরে প্রায় 16,000 কোটি টাকার লোকসান হবে বলে জানায় পেট্রোবাংলা। সব পর্যালোচনা শেষে শিল্প খাতের নতুন সংযোগের গ্যাসের দাম 33% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিইআরসি। 150 ভাগ বৃদ্ধির যে প্রস্তাব, এই প্রস্তাব অনুমোদন করো অথবা চিন্তা করো আসলে কঠিন। যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল, তার পরিবর্তে আমরা 33% প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে ব্যবসায়ীরা জানান, নতুন নির্ধারিত দরে গ্যাস বিক্রি করা হলে শিল্প খাতে তৈরি হবে বৈষম্য। এমনিতেই কিন্তু ইকোনমি অবস্থা খারাপ, আমাদের ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, অনেক ডিফল্ট লোন কন্টিনিউয়াস বাড়ছে। এর উপরে যদি আরেকটা মরার উপরে পুরার ঘাড় মতো কিন্তু হয়ে যাবে গ্যাসের দামটা যদি বাড়ে না। শর্টেজ রয়েছে আমাদের আভ্যন্তরীণ গ্যাসের বাইরে, এলএনজি এনে সেটাকে আনতে হবে, এবং প্রাইসিংটা নিয়ে যে কথাগুলি হচ্ছে সেটা আমাদের কাছে হিসাবটা মিলছে না। কারণ আমরা আন্তর্জাতিক বাজারে দেখতে পাচ্ছি যে 4 বছরের মধ্যে সবচেয়ে কম দাম কিন্তু এখন এনার্জির। অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহারকারী পুরনো শিল্পেও 30 টাকার পরিবর্তে 40 টাকা বিল দিতে হবে। প্রতিশ্রুত গ্রাহকের অনুমোদিত লোডের 50% বেশি ব্যবহারের নতুন দরে গ্যাস বিল দিতে হবে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা নববর্ষ বরণ এবং পুরনো বছর বিদায় জানাতে চলছে নানা আয়োজন। তারই ধারাবাহিকতায় চৈত্র সংক্রান্তিতে নেত্রকোনার কেন্দুয়ার আঙ্গারোয়ায় চলছে খনার মেলা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে শুরু হয়েছে খনার মেলা। জ্যোতির্বিদ্যায় পারদর্শী বিদুষী নারী খনার বচন আজও বাংলার গ্রামেগঞ্জে প্রচলিত। মঙ্গলঘর পরিসর নামে সংগঠনের আয়োজনে মেলায় তুলে ধরা হয় তার লেখা। গান, কবিতা, বাউল গান ছাড়াও থাকছে বিশেষ আলোচনা। এছাড়া কৃষি উপকরণের প্রদর্শনীও চলছে মেলা প্রাঙ্গণে। খনার বচনের অন্যতম দিক হচ্ছে কৃষি সংক্রান্ত নানা পূর্বাভাস। দেখতে আসছি কিংবা আমরা এটা অনেক আনন্দ ভোগ করতেছি। দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। খনার মেলাটা কৃষকদের যে একটা উৎসাহ উদ্দীপনা দেওয়ার চেষ্টা, এটা আমাদের খুবই ভালো লাগে। এই খনার মেলা আমাদেরকে বার্তা দেয়, আমাদের ধান, আমাদের মাটি, আমাদের হাওয়া, আমাদের ভাষা, পানি, এটি দিয়ে আসলে আমাদেরকে জাগতে হবে। আয়োজকরা বলেন, লোকসংস্কৃতিতে খনার বচনের রয়েছে বিশেষ গুরুত্ব। দৈনন্দিন জীবন, আচার অনুষ্ঠান, কৃষি, সংস্কৃতি সহ নানা দিক উঠে এসেছে তার লেখা ছন্দে মেলানো বচনে। খনার মেলার প্রাসঙ্গিকতা রয়ে গেছে। 1000 বছর আগে যেগুলি বলছে এগুলি এখনও আসলে আমরা এইগুলি থেকে সরে গেছি। এগুলো যে আধুনিকতা উৎস
খনার বচন পরিত্যাগ করে উৎকর্ষতা লাভ করছে, এই বিষয়টা এরকম না। রাতভর লোকগান পরিবেশনের পর নববর্ষের সূর্যোদয়ের সাথে সাথে সমাপ্তি হবে খনার মেলার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরোধীর সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।